টিচাররাও আছেন, স্টুডেন্টসরাও আছেন। সত্যি ভীষণ ভালো লাগছে। আমি আজ তৃতীয়বার এখানে এলাম। একবার এসেছিলাম সাঁওতালি ভাষা দিবস উপলক্ষে একবার এসেছিলাম, আর একটা কোন সেমিস্টারে এসেছিলাম এনএসএস এর প্রোগ্রামে এসেছিলাম আগের বছরও, আর এবার থার্ড টাইম হলো। তো ভীষণ ভালো লাগছে সত্যি। আর প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ দেব বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সমস্ত ফ্যাকাল্টি মেম্বার্সকে, যে আমাকে ওনারা ইনভাইট করে এনেছেন। সেটা যথাযোগ্য মর্যাদা দেওয়ার চেষ্টা করবো আমি। তো আমাকে যেটা বলা হয়েছে যে তোমাদের সাথে হেলথ রিলেটেড কিছু প্রোগ্রাম কিছু দেওয়ার জন্য, টপিক ডিসকাশন করার জন্য। তো ওভারঅল হেলথ ডিসকাশন কি করবো আমরা, তো এখানে তো কেউ রোগী নয়, তাই না? তো মোটামুটি আমাদের সুস্থ থাকার জন্য কি কি কথাবার্তা কি কি জানতে হবে আমাদেরকে, সেটাই একটা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তো আমরা এমনি সুস্থতা দু রকম ভাবে আমরা ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ, আর একটা হচ্ছে মেন্টাল হেলথ। দুটোই খুব ইম্পর্টেন্ট। তোমাদের কোন সেমিস্টার চলছে? ফার্স্ট সেমিস্টার। সবাই তাহলে এইচএস দিয়ে এসেছো সবাই, তাই না? এমনিতে ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথ, ঠিক আছে? তো ফিজিক্যাল হেলথ কি কি বিষয়ের উপর সাধারণত আমরা পয়েন্টগুলো ডিসকাস করবো, সেটা হচ্ছে আমরা এই টাইমে আমরা ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতার উপর একটু বেশি ইম্পর্টেন্স দেবো। কারণ এই টাইমে তো আরও খুব ইম্পর্টেন্ট, শীতকালে অনেকে স্নান করতে চায় না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এটা করা দরকার। অন্তত উষ্ণ জল হলেও করা দরকার, ঠিক আছে? উষ্ণ জলে স্নান করা দরকার। তারপরে ধরুন ক্লিনলিনেস কি কি বিষয়ের উপর, আবার ধরুন অনেকে, আবার আমার জানা অনেকে আছে রোজ ব্রাশ করে না, এরকমও আছে কয়েকজন। তো ব্রাশ রোজ করো তো সবাই? ঠিক আছে, তাহলে ব্রাশ রোজ করা দরকার। স্নান মোটামুটি করাই দরকার ওই উষ্ণ জলে হলেও শীতকালে, ঠিক আছে? এবার নেক্সট আমরা যেটা আসবো, ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা এখন আমরা যেটা জানি সব জায়গায় খুব ফাস্টফুডগুলো আমরা পেয়ে যাই। ফাস্টফুড পেয়ে গেলে কি আমরা ভাত মুড়ি এসব না খেয়ে, কিংবা রুটিও পাওয়া যায় সব জায়গায়, কিন্তু রুটির থেকে প্রেফারেন্স থাকে সবসময় যে আমরা ফাস্টফুড মুখরোচক খাবার কী কী পাওয়া আছে সেটা তো সবাই চায়, তাই না? ফুচকা মনে হয় সবাই এই লাইনে সবাই পছন্দ করে, যা মনে হচ্ছে মেয়েরা এই লাইনে আছে, ছেলেরাও কম বেশি ফুচকা চয়েস করে। এবার ফাস্টফুড অনেক কিছু আছে, মোগলাই সেটা অনেক কিছু আছে, অগণিত অনেক কিছু খাবার চলে এসছে, সবাই খুব পছন্দ করে, তাই না? এখন সবাই লোগাবেটকে আছো, লোগাবেটকে কি ঠিকঠাক আছো। যখন আর একটু বয়স বাড়বে 25, 26, 30 যখন হয়ে যাবে, যারা রেগুলার ফাস্টফুড খেয়ে যাচ্ছ তাদের কিন্তু একটা ইম্প্যাক্ট আসছে, একটা প্রভাব আসবে। সেটা কিরকম? ওবেসিটির দিকে চলে যায়। ওবেসিটি কি? স্থূলত্ব, ঠিক আছে? স্থূলতা কিন্তু অনেক রোগের কারণ। প্রেশার, সুগার, থাইরয়েড, অনেক কিছু আছে, কোলেস্টেরল হাই, তারপরে আবার তোমার যেমন ধরো হার্টের প্রবলেম, স্ট্রোকের প্রবলেম। এখন 30-35 বয়সেও কিন্তু হার্ট অ্যাটাক, স্ট্রোক দেখা যাচ্ছে। কারণ কিন্তু লাইফস্টাইল খাওয়া দাওয়ার উপর অনেকটা ডিপেন্ডেন্ট। খাওয়া দাওয়া যদি আমাদের ভুলভাল হয়ে থাকে, টাইমলি যদি আমরা না খাই, ধরো ব্রেকফাস্ট পড়াশোনার চক্করে টিউশন কিংবা কলেজের জন্য বেরিয়ে পড়েছো, পড়াশোনার জন্য হয়তো খাওয়া দাওয়া ঠিকঠাক করছো না, সেক্ষেত্রে অনেকটা ইন্টারভাল চলে যাচ্ছে। তোমার লাস্ট হয়তো আগের দিন রাত্রেবেলা খেয়ে রেখেছো, এবার সেটা তো ওভারনাইট একটা ফাস্টিংয়ের মধ্যে আছো, না খেয়ে আছো এতক্ষণ। তারপরে ব্রেকফাস্ট খুব ইম্পর্টেন্ট আমাদের পক্ষে। তুমি লাঞ্চ খুব হালকা নিলে ঠিক আছে, কিন্তু ব্রেকফাস্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্রেকফাস্টে একটা হেভি কিছু খাওয়া দরকার আছে। চাইলে ভাতও খেয়ে নিতে পারো, বাড়ি থেকে যারা যাতায়াত করছো সবাই, বাড়ি থেকে যাতায়াত করো নাকি কোথাও থেকে? বাড়ি থেকে ম্যাক্সিমাম, তাহলে তো ভাত তো থাকে, ভাত তো পেয়ে যাবে, ঠিক আছে? অনেকে ভাত খেয়ে আসছো নাকি স্কিপ করে ব্রেকফাস্ট না খেয়ে আসছো? ভাত খেয়ে তো ম্যাক্সিমাম, নাকি না খেয়ে আসছো? কারা কারা আছে না খেয়ে আসা? এই যে আছে, কিছু না খেয়ে আসা, ঠিক আছে? তাহলে ভালো হবে। তাহলে ব্রেকফাস্টে চাইলে ভাত খেয়ে নিতে পারো,
ওটা খেলে সারাদিন অনেক ভালো এনার্জি থাকবে। আর তারপরে লাঞ্চে হালকা কিছু খেলে, ইভিনিংয়ে কিছু একটা খেলে তবে তো ডিনার হয়ে গেল, ইভিনিং না খেলেও চলবে, কিন্তু মানে টাইম ইন্টারভ্যালটা খুব ইম্পর্টেন্ট। আমরা মানে প্রফেশনাল যারা আছি কাজের মধ্যে আমাদের লাঞ্চটা অনেক সময় স্কিপ হয়ে যায়, খেতে খেতে 4টা 5টা 6টাও বাজে, আমার পার্সোনালি আমার এটা হয়। তো যাই হোক আমরা চেষ্টা করি ব্রেকফাস্টটা একটু হেভিওয়েট যাতে খেয়ে নেওয়া যায়। আর নেক্সট হচ্ছে ঘুম। ঘুম খুব ইম্পর্টেন্ট। কারা কারা রাত্রেবেলা অনেকক্ষণ জেগে ফোন দেখে, দেখবেন তো এরা দেখেন না, এদিকে মনে হচ্ছে দেখে। তো যাই হোক ওভারনাইট মানে অনেকক্ষণ যদি দেখা হয়, মানে স্লিপ সাইকেলটা যদি আমাদের ডিস্টার্বেন্স হয়, পরের দিন কিন্তু অনেকটা এনার্জি লস হয়ে যাবে। মানে তোমার ঘুমের ডিউরেশন মোটামুটি 7 থেকে 9 ঘন্টা। 7 থেকে 9 ঘন্টা তো ঘুমাতে পারবে না কলেজ লাইফে, স্কুল লাইফে, অ্যাটলিস্ট 7 ঘন্টা যেন হয়। ঠিক আছে, 7 ঘন্টা ঘুমালে পরের দিন ঠিকঠাক ফুল এনার্জি নিয়ে পড়াশোনা করতে পারবে, ব্রেনটা ভালো অ্যাক্টিভ থাকবে। ব্রেন অ্যাক্টিভ থাকলে পড়াশোনায় মনোযোগী হবে, প্লাস মেমোরি ভালো থাকবে। ঠিক আছে, পড়াশোনায় ক্লাসে কী হচ্ছে সেটা ভালো বুঝতে পারবে, মানে ব্রেনটা শার্প হবে। ঠিক আছে, ঘুম যদি ঠিকঠাক হয়। তো ঘুমটাই কম হলে তাহলে ব্রেনটা তো ইনঅ্যাক্টিভ হবে, কিংবা একটু যে লেভেলে কাজ করা উচিত ব্রেনের সে তার থেকে কম লেভেলে কাজ করবে। ঠিক আছে, তো ঘুমটা আমাদের খুব ইম্পর্টেন্ট। জল কতটা খাও তোমরা, জলটা খুব ইম্পর্টেন্ট। খাবার দাবার সারাদিনে ঠিকঠাক না খেলেও চলবে লাঞ্চে, কিন্তু জলটা খুব ইম্পর্টেন্ট সারাদিনে। কতটা খাওয়া হয় সবার এভারেজ এই লাইনে কত লিটার খাও? 2 লিটার হয় কি না? 2.5 লিটার হয়। মেয়েদের অ্যাপ্রক্স 2.5 লিটার মতো খাওয়া দরকার। ঠিক আছে, ছেলেদের অ্যাপ্রক্স 3.5 লিটার মতো, অ্যাপ্রক্স 3 লিটার খেলেও চলবে। ঠিক আছে, এবার জল কম খেলে কিন্তু কিডনি স্টোন খুব কম দেখা যাচ্ছে এখন, মানে খুব বেশি দেখা যাচ্ছে, খুব বেশি দেখা যাচ্ছে, কারণ জলটা কম খাওয়া হচ্ছে। কারণ 19 বছর বয়স মেয়ের একটা আমি স্টোন পেয়েছিলাম, সেটা আবার 3 মাস 4 মাস ট্রিটমেন্ট হয়েছে, তারপরে আবার ঠিক হয়ে গেছে, এরকমও পেয়েছি। তো সেই জন্য খুব ইম্পর্টেন্ট জলটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে খাওয়া। আর নেক্সট হচ্ছে ফিজিক্যাল হেলথের মধ্যে মেন টপিক এগুলোই, রেস্ট নেওয়া, ঘুম, খাওয়া। এবার ধরো কোনো রোগ এলো, কিছু একটা প্রবলেম এলো, তখন তো ডাক্তারের কাছে যেতে হবে, কিংবা যদি হালকার ওপর যদি কিছু হলো, সেটা তো তোমরা ইমিউনিটি যদি যাদের পাওয়ারফুল থাকবে তারা নিজেদের মধ্যে, ধরো ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, সেক্ষেত্রে সবসময় ডাক্তারের কাছে যাওয়ার দরকার পড়ে না। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি তারা সেভাবে ওটা ওভারকাম করে উঠতে পারবে, সুস্থ হয়ে যাবে। যাদের ইমিউনিটি কম তাদেরকে মানে ভুগতে হয় অনেক বেশি, এবং আলটিমেটলি ডাক্তারের কাছে যেতে হয়। আর নিজেরাই অনেক সময় এই জ্বর টর হলে, পেটে ব্যথা হলে হঠাৎ করে ডাক্তারের কাছে না গিয়ে ওষুধ দোকান থেকে নিয়ে নিল। ওষুধ এরকম হয় তো অনেক সময়, সর্দি কাশির জন্য অ্যান্টিবায়োটিক নিজে থেকে ওষুধ দোকান থেকে নিয়ে নিল, তাই না? ওষুধ দোকান যা দিল দেয়, কিন্তু অনেক সময় কি হয়, মানে প্রপার যে মেডিসিন দেওয়া দরকার সেটা কিন্তু হয় না। একজন ডক্টর যেটা অনেক ভেবেচিন্তে ওষুধ দেন, সেটা কিন্তু একটা ওষুধ দোকানে তো সেই নলেজটা থাকবে না, তাই না? সেই নলেজটা থাকবে না। এটা জ্বরে এই টাইপের ওষুধগুলো দেওয়া হয় সেটা হয়তো দিয়ে দিল, কিন্তু প্রপার মেডিসিন পাওয়ার জন্য, জ্বর, পেটে ব্যথা এইসবের জন্য ব্যথার ওষুধ অনেকেই কিনে খেয়ে নেয় মাঝখান থেকে, যেখানে রাস্তার উপর দোকান গেল খেয়ে নিল, কিন্তু সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ঠিক আছে, সেটা মেন হচ্ছে ডাক্তারের কাছে দেখাতে হবে রোগ হলে। কারণ প্রপার ডায়াগনোসিস দরকার। ডায়াগনোসিসের জন্য কিছু রিপোর্ট করা দরকার। অনেক সময় না যে খরচা করে কেন আমি ডাক্তার দেখাবো, কেন আমি ইনভেস্টিগেশন করবো, এরকম একটা ব্যাপার হয় না। যেমন ধরো পেটে ব্যথা করছে, পেটে ব্যথার ওষুধ খেয়ে নিল, কিন্তু হয়তো দেখা যাচ্ছে তার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, সেটা ইউএসজি না করলে তো বোঝা যাবে না। মানে ফটো করতে হবে পেটের, ফটো ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে পেটের। ঠিক আছে, তারপরে যেমন ধরো স্টোনের ব্যথা, সেটাও কিন্তু এমনি বাইরে থেকে বোঝা মুশকিল। একটা পার্টিকুলার এরিয়ায় ব্যথা করে সেটা একটা আন্দাজ করা যেতে পারে, এটা স্টোনের ব্যথা হতে পারে এই এরিয়ায়, পিঠের দিকটা, ওটা হচ্ছে লাম্বার এরিয়া বলে, ওই এরিয়ায় ব্যথা হলে স্টোনের ব্যথা হতে পারে। কিন্তু সেটা কনফার্ম করার জন্য আমাদের কিউএসজি করতে হবে, কিংবা ইউরিন ইনফেকশন থেকেও হতে পারে ওরকম ব্যথা। হ্যাঁ, ইউরিন ইনফেকশন হাই থাকলে তো সেক্ষেত্রে আমাদের ইউরিন টেস্ট করতে হবে। অনেকে ইউরিন বারবার যাচ্ছে রাত্রেবেলা বেশি, কিংবা দিনের বেলাও 8 ঘন্টা ছাড়া ছাড়া ইউরিনে যাচ্ছে। খুব কম বয়স্কদের মধ্যেও এখন কিন্তু সুগার মানে ডায়াবেটিস ধরা পড়ছে। ঠিক আছে, ডায়াবেটিস ধরা পড়লে আমরা কী কী লক্ষণ পাই? মধুমেহ বলে এটা বাংলাতে, মধুমেহ। কারণ হচ্ছে এটা আমাদের মানে ব্লাডের মধ্যে সুগারটাকে বাড়িয়ে দিচ্ছে। সুগার মানে মিষ্টিটা বাড়িয়ে দিচ্ছে, মিষ্টি, মধু মানে মিষ্টি। ঠিক আছে,
তো সেই মধুমেহ বলা হয় বাংলাতে। আর এটা মূলত ইউরিনটা বেশি হয়, এনার্জি অনেক সময় কম হয়ে যায়, ঠিক আছে। এই রিপোর্টগুলো করে দেখতে হবে। মানে জাস্ট এগুলো আমি বলছি এই কারণে যে মানে হঠাৎ করে এটা সেটা ওষুধ না খেয়ে ডাক্তারের সাথে কনসাল্ট করে ওষুধ নিতে হবে। তারপরে এখন এই এজ গ্রুপে অনেক কমন সেটা থাইরয়েডের প্রবলেম মেয়েদের বেশি কমন, কিন্তু ছেলেদেরও দেখা যায়। এটাতে কি হয় মানে এনার্জি পাওয়া যায় না, সারাদিন একটা টায়ার্ডনেস থাকছে। তারপরে ধরো দু রকমের হয় থাইরয়েডের প্রবলেম। হাইপোথাইরয়েডিজম হয়, সেটাতে এনার্জি কম থাকে, ঠিক আছে, শরীর ফুলে যায় অনেক সময়, চুল পড়তে থাকে। আর একটা থাইরয়েড হয় সেটা হাইপারথাইরয়েডিজমে ওটাও চুল পড়ে যায়, দুটো ক্ষেত্রে, কিন্তু ওটাতে রোগা বেশি হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়। মানে প্রপার ট্রিটমেন্ট যদি না শুরু করা যায় চোখগুলো, আমার একটা পেশেন্ট আছে ওনার অলরেডি অনেক দিন ধরে মানে চোখগুলো বড় বড় হয়ে গেছে অনেক দিন ধরে, কিন্তু উনি ওষুধ খাচ্ছিলেন না থাইরয়েডের, ঠিক আছে। এবার আমার কাছে যখন এসেছেন রিপোর্ট করে দেখা যাচ্ছে থাইরয়েডের চূড়ান্ত একটা বেসামাল অবস্থা, হাইপারথাইরয়েডিজম হয়ে গেছে। হাইপারথাইরয়েডিজমে মানুষ খুব রোগা হয়ে যায়, ভীষণ রোগা, নর্মালের থেকেও ভীষণ রোগা। মানে গলার হাড়গুলো দেখা যাচ্ছে, হাতগুলো খুব সরু, এরকম অবস্থা, চোখগুলো বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, এবার ধরো মানে প্রপার ট্রিটমেন্ট যদি টাইমলি শুরু না করা যায় সেক্ষেত্রে ওই চোখ বড়টা কিন্তু চোখ বড় অবস্থাতেই রয়ে যাবে, মানে এক্সোপথ্যালমাস বলে ওটাকে, মানে চোখ বড় অবস্থাতেই রয়ে যাবে, মানে মাসেলগুলো বড় হয়ে যায়, চোখের মাসেলগুলো, খুব ডেঞ্জারাস পরিস্থিতি। তো যাই হোক, কিছু সিমটম যখন আমরা মানে খেয়াল করবো, মানে তোমরা যখন খেয়াল করবে যে খুব বেশি টায়ার্ড লাগছে কিংবা চুল বেশি মাত্রায় পড়ে যাচ্ছে, তখন আমরা প্রাইমারি স্টেজে আমরা একটা অ্যাডভাইস দিতে পারি যে খাওয়া দাওয়া টাইমলি করো, ডায়েট ঠিকঠাক রাখো, ঘুম ঠিকঠাক মানে নিতে হবে, ঘুমাতে হবে ঠিকঠাক, জল খেতে হবে। হ্যাঁ, এইসব যদি হলো ভালো ব্যাপার। মাল্টিভিটামিন কিছু একটা দিয়ে দেখলাম, মাল্টিভিটামিনও যদি কাজ হলো ভালো, না হলে কিন্তু আমাদেরকে সাইডে এই টেস্টগুলো করে দেখতে হবে, ঠিক আছে। এটা হলো একটা ব্যাপার। আর থাইরয়েডের প্রবলেম তাহলে খুব কমন কিন্তু এখন। হ্যাঁ, আর সুগার ধরা পড়লে তো ডাক্তারের কাছে গিয়ে তোমাদের ট্রিটমেন্ট করাতেই হবে, কারণ খুব কম বয়সে অনেক সময় কারো সুগার আছে এখানে, ডায়াবেটিস কারো ধরা পড়েছে, মানে কম বয়স থেকে হয়, যেটা টাইপ 1 ডায়াবেটিস সেটা কিন্তু জন্ম থেকেই আসে, মানে খুব কম বয়স্কদের মধ্যেই দেখা যায়, ঠিক আছে। মানে ধরো 10-15 থেকে শুরু হয়ে যায়, ইঞ্জেকশন নিতে হয়, ওটা ট্যাবলেটে কাজ হয় না, ইনসুলিন নিতে হয়, ওটা টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা লাইফস্টাইল মডিফিকেশন করলে আমরা অনেকটা কারেকশনে আনতে পারি। যেমন ধরো যাদের বর্ডার লাইনে আছে 150 মতো সুগার, খাওয়ার পরের সুগারটা, সেটা আমরা লাইফস্টাইল মডিফিকেশন করে আনতে পারি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলারলি, তোমাদের তো দেখে মনে হচ্ছে খেলাধুলা নিশ্চয়ই করো রেগুলারলি, তাই না? ক্লাসে এখন ট্রেনিংয়ের মধ্যে আছো, তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো ভালোই আছে। এখন লাইফস্টাইল কি হয়ে গেছে, মানে যখন তোমরা এই কলেজ লাইফ পেরিয়ে যখন প্রফেশনে চলে যাবে, সেক্ষেত্রে তোমাদের বসে থাকা অনেকক্ষণ হবে, মানে সেডেন্টারি লাইফস্টাইল যেটা বলে, যে দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করা, সেক্ষেত্রে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির জন্য মানে এই ওবেসিটি চলে আসে। ওবেসিটি হলেই এই রোগগুলো চলে আসবে, সুগার, প্রেশার, থাইরয়েড, তারপরে কোলেস্টেরল হাই, হার্টের সমস্যা, এই সব অনেক কিছু চলে আসে। এবার এগুলো হয়ে গেলে কিডনির সমস্যাটা চলে আসে, ঠিক আছে। তো আমরা যদি এই যে তোমাদের এই এজ গ্রুপটা, টিনেজার গ্রুপ, এটা কিন্তু খুব ভাইটাল। তো এই টাইমে তোমরা যদি লাইফ লেসনগুলো নিতে পারো, যে হেলথ রিলেটেড কী কী আমাদেরকে খেয়াল রাখতে হবে সেগুলো, তাহলে তোমরা মানে ম্যাক্সিমাম প্রবলেম হওয়ার আগে তোমরা সেটাকে মানে মাঝপথে আটকাতে পারো, প্রিভেন্ট করতে পারো কিছু কিছু প্রবলেম, ঠিক আছে। আর বছরে একবার কিছু কিছু টেস্ট করে নেবে, হিমোগ্লোবিন, রক্তাল্পতা কিন্তু ভীষণ কমন মেয়েদের মধ্যে আমাদের দেশে। রক্তাল্পতা দেখি অনেকে অ্যানিমিক লাগে দেখতে, হ্যাঁ, মানে চোখগুলো বেশি বেশি সাদা দেখায়, টায়ার্ডনেস অনেক বেশি থাকে। রক্তাল্পতা, হিমোগ্লোবিন, সুগার আর থাইরয়েড, এই তিনটে সবাই বছরে একবার করে করিয়ে নেবে, ঠিক আছে। হিমোগ্লোবিন, থাইরয়েড আর সুগার, কারণ এইগুলো যদি তোমাদের ঠিক থাকে, ওভারঅল পুরো শরীরটাই ঠিক থাকবে। এবার ধরো সিমটোমেটিক অনেক কিছু ইনভেস্টিগেশন করার দরকার পড়ে, কারো পেটের ট্রাবল আসছে, পেট গুড়গুড় করছে, কি হজমের গন্ডগোল হচ্ছে, হ্যাঁ, প্রায় দিনই হয়তো লুজ মোশন হচ্ছে, সেক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে, ঠিক আছে। আবার প্রায় দিনই যদি লুজ মোশন হয়, সেটাও কিন্তু থাইরয়েডের একটা প্রবলেম, হাইপারথাইরয়েডিজম থেকে এটা হতে পারে। অনেকে বুক ধড়ফড় করে, বুক ধড়ফড় প্রায় সময় কারো হয়, নার্ভাসনেস বেশি আসে, পরীক্ষার আগে আসে, বেশি টেনশন হয়। এখন তো দেখে মনে হচ্ছে পরীক্ষা
ওয়ান টু ওয়ান ডিসকাশন নয়, ওয়ান টু অল, ঠিক আছে, ওয়ান টু মেনি হচ্ছে, মানে আমি জাস্ট বলে যাবো, তোমাদের কোনো বাইরে থাকলে সেটা কিন্তু এফেক্টিভ হবে না, ঠিক আছে। আমি জাস্ট বলার পরে তারপর তোমাদের মুখ থেকে কিছু শুনবো যে তোমাদের কিছু প্রবলেম আছে কিনা, কিছু জানতে চাও কিনা, ঠিক আছে। এবার ওটা কি তোমার প্রায় হয়? মাঝে মাঝে টেনশন হয়, টেনশন হয়, ওটা নর্মালি সবারই হয়, আমাদের হতো পরীক্ষায় সবারই হয়, কিন্তু মানে বেশি মাত্রায় যদি হয় যে রাত্রে ঘুম আসছে না, মুখ গড়বড় করছে, সেক্ষেত্রে একটু মানে ইনভেস্টিগেশন করে দেখতে হবে, ঠিক আছে। এটা হলো। আর এবার ঠিক আছে, ফিজিক্যাল হেলথটা মোটামুটি বললাম। এবার মেন্টাল হেলথ, এই টাইমে অনেক কিছু মানে হরমোনাল চেঞ্জেস আছে তো বডিতে, হরমোনাল চেঞ্জেসের জন্য মানে মেন্টাল অনেক কিছু প্রবলেম হয়, ঠিক আছে। মেনলি ধরো অনেকে অনেক কিছু শেয়ার করতে পারে না, বডিতে অনেক কিছু চেঞ্জেস আসে, সেগুলো হয়তো বাবা মায়ের সাথে কিংবা ছেলেরা বাবার সাথে কিংবা মেয়েরা মায়ের সাথে কনসাল্ট করা দরকার যে এই প্রবলেমগুলো হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হয়। সেগুলো মানে যদি কিছু কোয়ারিজ থাকে সেগুলো মানে একদম ক্লোজ যারা ফ্রেন্ডস হতে পারে তাদের সাথে কনসাল্ট করা দরকার। আর অনেক কিছু শেয়ার করা যায় না, এবং শেয়ার না হলে হয়তো মানে জাস্ট ফর এক্সাম্পল কোথাও মানে প্রাইভেট এরিয়ায় হয়তো ইচিং হচ্ছে কিংবা কিছু একটা সোয়েলিং টাইপের হয়েছে, সেগুলো অনেক সময় কনসাল্ট করতে পারে না কারোর সাথে লজ্জা চোটে, কিন্তু সেটা ঠিকঠাক ট্রিটমেন্ট না করলে তো সেটা তো পরবর্তী ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে, অনেক কিছু প্রবলেম তো হয়, রোগ অনেক কিছু থাকে, তো সেগুলো তোমাদের অবশ্যই চেক করতে হবে যে মানে এক্সট্রা কিছু প্রবলেম হলে মানে মেনলি সেক্সুয়াল অনেক কিছু প্রবলেম হয়, সেগুলো ফ্রেন্ড সার্কেল কিংবা বাবা মায়ের সাথে যাদের সাথে ক্লোজ তাদের সাথে কনসাল্ট করে দেখতে হবে, ঠিক আছে। তারপরে অনেকে আবার মানে কলেজ লাইফে কিংবা স্কুল লাইফ থেকে জাস্ট বেরিয়েছে, তো এই টাইমে অনেক কিছু মানে চেঞ্জেসের জন্য মানে স্কুল কলেজ ফ্রেন্ডগুলো অনেকগুলো চেঞ্জ হয়ে যায়, অনেকে ঠিকঠাক মিশে উঠতে পারে না, সেক্ষেত্রে হয়তো কলেজে ঠিকঠাক পারফরমেন্স হচ্ছে না বলে নাম্বারের জন্য হয়তো নেগেটিভ কমেন্ট শুনতে হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে অনেক সময় ডিপ্রেশনে চলে যায় অনেকে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে স্টুডেন্ট মানে বাবা মা কিংবা যারা গুরুজনরা আছেন কিংবা টিচার্সরা সবসময় ভালোর জন্যই বলেন, কিন্তু ঠিক আছে অনেকে সেটা একটু বেশি মাত্রায় নিয়ে ফেলে, পার্সোনালি বেশি মাত্রায় যদি নিয়ে নেয় সেক্ষেত্রে অনেকে ডিপ্রেশনে চলে যায়, ঠিক আছে। ডিপ্রেশনে বেশি হয়তো নাম্বার খারাপ হচ্ছে, সেটা তো টিচার্সরা বলবেই যে না না তো নেক্সট টাইম যাতে তোমার ভালো হয়, তাই তো টিচারদের থেকে এইটুকু তো বলা মানে যায়, তাই না। এবার স্টুডেন্টসরা সেটা যদি বেশি মাত্রায় নিয়ে নেয় যে না না আমাদের বেশি মাত্রায় বলে ফেলেছে, অপমান লেগেছে, সবার সামনে আমাকে বলেছে, এরকম ফিলিং হয় তো অনেক সময়, কিন্তু আসলে ইন দ্য লং রান সেটা লাইফে তোমাদের যাতে একটা পজিটিভ এফেক্ট হয়, তোমরা যাতে নেক্সট টাইম যাতে আরও বেটার ভার্সনে তোমরা আসো, সেই জন্য তো সেটা টিচার্সরা বলেন, তো সেটা বেশি মানে ডিপলি নেবে না তোমরা, ঠিক আছে। আর মন খারাপ যখন হবে তখন বাকিদের সাথে বাকিদের সাথে শেয়ার করা যেতে পারে। অনেকে ইন্ট্রোভার্ট টাইপের আছো মনে হচ্ছে এখানে, মানে ঠিকঠাক বন্ধুদের সাথে তো সবার গ্রুপ সার্কেল ফ্রেন্ড সার্কেল আছে তো সবার, কেউ একা নেই তো তোমরা, মানে একেবারে একা কারোর সাথে মেশো না কিছু না, ওরকম কেউ নেই তো, অনেকে থাকে ইন্ট্রোভার্ট মেশে না। যাই হোক একটা ফ্রেন্ড সার্কেল থাকলে ভালো, কিছু মেন্টাল প্রবলেম থাকলে তাদের সেটা শেয়ার করতে পারো তোমরা, ঠিক আছে। কারণ ডিপ্রেশন থেকে মানে লং টার্মে অনেক কিছু প্রবলেম হয় কারোর সাথে শেয়ার করতে না পারলে। রিসেন্টলি অনেকগুলো কলেজে আমরা দেখতে পাচ্ছি মানে সুইসাইডাল টেন্ডেন্সি অনেকের দেখা গেছে, হয়তো মানে কলেজ টপার আমার চেন পরিচিত, আমার আইআইটিতে কলেজ টপার মানে সেকেন্ড ইয়ারে পড়ছে, রিসেন্টলি কিন্তু সুসাইড করেছে, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার অনেক কিছু হয়, সেটা কিন্তু ওভারকাম আমরা করতে পারি। এই প্রবলেম যখন হবে শেয়ার করতে হবে, যে কোনো প্রবলেম তো হতেই পারে লাইফে, তাই না, সেটা তো নিশ্চয়ই একটা মানে ওয়ে আউট থাকবে, কারণ একটা রাস্তা যদি খুলে না পাই, অন্য আরো অনেকগুলো রাস্তা আমরা, রাস্তা যদি বন্ধ থাকে বি সি অনেকগুলো রাস্তা আমরা ওপেন পাবো, এবং একটা বছর পরে আমরা দেখা যাবো আমরা যদি নিজেদেরকে সবসময় ইমপ্রুভ করার চেষ্টা করে যেতে থাকি, গ্রুমিং পার্টে যদি আমরা নিয়ে যাই যে আমি নেক্সট 1 বছর পরে আমি বেটার ভার্সনে নিজেকে দেখতে চাই, সেক্ষেত্রে তোমরা 1 বছর পরে চিন্তাও করতে পারবে না কতটা ভালো পজিশনে গেছো, তাই না। তো এটাই আর কি। তো মেন্টাল হেলথ, সেই জন্য তোমরা ডিপ্রেশনে কেউ ভুগবে না, এবং যা প্রবলেম সেটা সবার সাথে শেয়ার করবে, মানে ক্লোজ যাদেরকে ডিপেন্ডেবল মনে হচ্ছে যে এর উপরে আমি কথা বলতে পারি, সবার সাথে শেয়ার করবে, ঠিক আছে। এই হলো ব্যাপার, ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ এই হলো ব্যাপার।
আর তোমাদের কাছ থেকে কিছু কোয়ারিজ আছে, বলো। আমি আমার মতো বললাম, এবারে প্রশ্ন কিছু আপনি তো বললেন আমাদের রক্তাল্পতা একটু মেয়েদের একটু বেশি প্রবলেম হয়, কিন্তু এই যে আমরা কখন বুঝবো যে এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের রক্তাল্পতা লক্ষণগুলো সিমটম, হ্যাঁ আমরা সচেতন হতে পারবো যে ঠিক এখন এটা সিভিয়ার হতে পারে, ঠিক তার আগে এটা আমরা বুঝতে পারি। ঠিক বলেছ। হ্যাঁ বসুন। এবার রক্তাল্পতা এভারেজ হিমোগ্লোবিনের লেভেল মোটামুটি 11 যদি 10 থেকে 11 যদি পাই, 11-12 এরকম যদি লেভেল থাকে তাহলে নর্মাল, ঠিক আছে। এবার ধরো 10-এর নিচে চলে যাচ্ছে হিমোগ্লোবিনটা, সেক্ষেত্রে আমরা রক্তাল্পতা বলবো। এবার মাইল্ড, মডারেট, সিভিয়ার এরকম ভাগ আছে। হ্যাঁ, মানে মানে কোনটা খুব বেশি মাত্রায়, সেটা একটু মাঝারি মাপের কিংবা হালকা আছে অ্যানিমিয়া, সেটা ভাগ আছে। কিন্তু আমরা লক্ষণ কী কী সেটা আমাদের জানাটা বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে খুব উইকনেস লাগবে, মানে একটু হাঁটলেও হয়তো একটু টায়ার্ড লাগছে, কথা বলতেও ইচ্ছে করে না, মুডটা সবসময় মানে মেজাজটা খিচড়ে আছে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, ঠিক আছে, পড়াশোনায় মনোযোগ আসছে না। তারপরে যেমন ধরো মানে ঘুম সাফিসিয়েন্ট ঘুমিয়েছো, 7-8 ঘন্টা ঘুমিয়েছো, তবু পরের দিন মনে হচ্ছে আরও ঘুমালে ভালো হতো, এইসব হলে তখন মনে হতে পারে যে হিমোগ্লোবিনটা চেক করতে হবে তোমার। হিমোগ্লোবিন তার সাথেও আরেকটা ব্যাপার, মানে মেয়েদের তো মেনস্ট্রুয়াল সাইকেল, সেটা অনেকটা ফ্লোটা কম হতে পারে, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রত্যেক মাসে হচ্ছে কিনা সেটা জানা দরকার, ঠিক আছে। 2-3 মাস সারা গ্যাপ চলে যাচ্ছে, কিংবা 1 মাসেই ধরো 2-3 মাস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন, থাইরয়েড আর ভিটামিন ডি এগুলো চেক করতে হবে, সুগার, ঠিক আছে। হিমোগ্লোবিনটা তখন মানে কম যদি থাকে, সেক্ষেত্রে 2-3 মাস হয়তো গ্যাপ চলে গেল, সেটাও হতে পারে রক্তাল্পতার লক্ষণ, সেক্ষেত্রে অবশ্যই করতে হবে, ঠিক আছে। হিমোগ্লোবিন চেক, তাহলে মোটামুটি টায়ার্ডনেসটা লাগবে, মেন হচ্ছে টায়ার্ডনেস, কোনো কিছুতে এনার্জি পাচ্ছ না, সেটা হচ্ছে হিমোগ্লোবিন কমের লক্ষণ। স্কিন ফ্যাকাসও হয়ে যেতে পারে, স্কিন ফ্যাকাসে হয়ে যেতে পারে, সেটা ফর্সা চিনতে পারবে না অতটা, তোমার কালার হলে তুমি বুঝতে পারবে না, তোমারটা একটু মানে ফর্সার দিকে আছো, ঠিক আছে। তোমার বোঝাটা একটু অসুবিধা, চোখের তলাটা দেখতে হবে, যেটা ডক্টর ভালো বুঝতে পারবেন, নিজেরা হয়তো অতটা ভালো বুঝতে পারবে না, ঠিক আছে। নখগুলো সাদা হয়ে যায়, ঠিক আছে, নখগুলো মানে বেশি মাত্রায় সাদা, এমনিতে লাগছে কিংকিস একটা ভাব থাকে, সেটা একটু বেশি মাত্রায় সাদা হয়ে যায়, ঠিক আছে। আর জিভটাও সাদা হয়ে যায়, চোখের তলাটা এমনি সাদা, বোঝা অসুবিধা, একটু একটু ডার্ক কমপ্লেক্সন হলে একটু অ্যানিমিয়াটা বেশি বোঝা যাবে। এই লাইটটা হবে না, ডে লাইটে দেখতে হবে, ডে লাইটে বাইরে গিয়ে দেখতে হবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। নেক্সট কি প্রশ্ন করবে? আজকে বলো। আর ভিটামিন ডি ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের মনে হয় সারাদিনে সান এক্সপোজার ভালোই হয়, রোজ সারাদিনে ভালো পাও তো 1-2 ঘন্টা মিনিমাম, তাহলে ঠিক আছে। শহরের জন্য এটা ভীষণ কমন যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে যায়, সেক্ষেত্রেও মানে সহজে ঠান্ডা লাগা কাটতে চায় না, তারপরে যেমন ধরো শরীরে ব্যথা এখানে সেখানে, তো অ্যানিমিয়াতে শরীরে ব্যথাও হয়, মানে অ্যানিমিয়া হলে সব রকম প্রবলেম হতে পারে, সব রকম চুল পড়তে পারে, মানে শরীরে রক্তটা একটু কম থাকে, রক্তটা একটু কম থাকে। স্কুল লাইফে অনেক সময় সেই আয়রন আর ক্যালসিয়াম দেওয়া হয়, দেওয়া হচ্ছে কলেজে দেওয়া হয় না, আচ্ছা আচ্ছা, ওই জন্য চুল পড়ে কলেজেও দিল বলো, তাই না? চুল উঠছে কারো স্কুল লাইফে পড়তো এরকম নাকি এখনই তাহলে টিচার্স থেকে বলতে হবে আয়রন ক্যালসিয়াম যদি ব্যবস্থা করা যায়। মাসে অন্তত 1 পাতা যদি খেতে পারে, মাসে 1 পাতা মানে 10টা ট্যাবলেট, ঠিক আছে। কারণ মানে মেয়েদের তো মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তখন তো ব্লাড লস এমনিতেই হয়, মেয়েদের ওই জন্য অ্যানিমিয়া হওয়ার প্রবণতাটা বেশি, ঠিক আছে। ছেলেদের তরফে কি করছেন বলো, বলো কোশ্চেন তোমরা বলো। তোমাকে সবাই বলছিল যে কিছু জানে, প্রথমে যে একটা কোশ্চেন বলছিল ওই টেনশন টেনশন এই কিসে একটু বলে দাও, কোশ্চেনটা বলো, শুধু টেনশন বললে হবে না তো, কোশ্চেনটা বলো। বলো আর কি অসুবিধা আছে বলো, টিচারদের মধ্যে থেকে কারো ম্যাডাম मैं
ও আচ্ছা না এটা হাসি কি ছিল এটা হাসছে না না অনেকেরই হয় হয় অনেকের হয় অনেকের হেরিডিটি থেকে হয় বাবা মায়ের কিংবা ভাই বোন কেউ আছে ভাই বোন কেউ আছে বোন আছে ওরও কেউ চুল পেকে গেছে ছোট কম বয়সে বাবা মায়ের মধ্যে কারো হ্যাঁ হতে পারে তাহলে হেরিডিটি থেকে হতে পারে এটা সহজে চেঞ্জ করা যাবে এবার আরো অনেক সময় লিভারের প্রবলেম থেকে হতে পারে জেনেটিক্যালি যদি না হয় তাহলে লিভারের প্রবলেম থেকে হতে পারে হজম ঠিকঠাক যদি না হয় খাওয়া দাওয়া ঠিকঠাক রাখে আবার কিছু কিছু ডেফিসিয়েন্সি থেকে হতে পারে ক্যালসিয়াম প্যান্টোথেনিন বলে একটা ওষুধ হয় মানে এটা নর্মাল আছে ওটা মাল্টিভিটামিনের মধ্যে ওগুলো দেওয়া যাবে ভিটামিন ই ওটার ঘাটতি থেকে হতে পারে ভিটামিন ই ক্যালসিয়াম প্যান্টোথেনিন এগুলো খেলে অনেক সময় রিকভারি হতে পারে ঠিক আছে ব্রিঙ্গোরাজ অয়েল এখন অনেক কিছু বেরিয়েছে ব্রিঙ্গোরাজ অয়েলে অনেক সময় মানে নর্মালি হয়ে যায় আবার মানে মেডিসিন নয় এই কারি পাতা ইউজ করে অনেক সময় হয় বলে তো কিন্তু যদি হেরিডিটি থেকে হচ্ছে মানে জেনেটিক্যালি যদি হচ্ছে তাহলে খুব একটা চেঞ্জ করা যাবে ক্যালসিয়াম প্যান্টোথেনিন আর ভিটামিন এটা ভিটামিন সব জায়গায় পাওয়া যায় ভিটামিন ওই এভিয়ান 400 যেটা আছে সবুজ কালারের ওটা আপনার কালারের মতো ওই কালারের সবুজ কালারের ক্যাপসুলগুলো হয় এরকম সব দোকানে পাওয়া যায় ওটা খেয়ে দেখবেন আর বাইরে আছে গ্রাম বাংলায় দেখা যায় বিভিন্ন ওই গ্যাসের প্রবলেম হ্যাঁ ঠিক আছে ওইটার জন্য কি করব আপনার ওইটা আছে প্রবলেম না আচ্ছা এটা এভাবে আছে থ্যাংক ইউ আচ্ছা মেইনলি আমাদের খাওয়ার টাইমিং গন্ডগোল হয়ে যায় কাজের মধ্যে থেকে আমরা সাধারণত মানে ব্রেকফাস্টটা স্কিপ করি কিংবা লাঞ্চ হচ্ছে 4টা 5টা 6টা এরকম অনেক সময় হয় টাইম ইন্টারভ্যালটা যদি মোটামুটি ঠিক রাখি তাহলে এটা আমরা ওভারকাম করতে পারি প্লাস ফাস্টফুড যদি অ্যাভয়েড করি আমরা হ্যাঁ ফাস্টফুড যদি ধরুন বিরিয়ানি খাওয়া হয়ে গেল বিরিয়ানি তো বাইরের যদি বিরিয়ানি হয় সেটা খুব রিচ হয় তাই না খুব রিচ সেটাতে একটু গুড়গুড়োর একটা তো হবেই প্রবলেম কিংবা আরও অনেক কিছু ফাস্টফুড আছে সেগুলো রেগুলার বেসিসে খাওয়া হলে হতে পারে ঠিক আছে টাইম ইন্টারভ্যালটা ঠিক রাখতে হবে আর এবং মানে স্পাইসি ফুডগুলো একটু অ্যাভয়েড করতে হবে এবার যদি মানে বারবার হতে থাকে সেক্ষেত্রে আমাদেরকে লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে অনেক সময় গলব্লাডার স্টোন যদি হয়ে যায় সেক্ষেত্রেও আমাদের মানে পেটের ট্রাবলগুলো চলে আসে মানে বমি ভাব আসে পেটে ব্যথা হয় হজম হচ্ছে না সেক্ষেত্রে আমাদের ইউএসজি করে দেখতে হবে মানে ওগুলো সব ইনভেস্টিগেশন পার্টে চলে যাচ্ছে আর কি মানে যদি না সারে এই মানে লাইফস্টাইল মডিফিকেশন করে যদি দেখা যায় যে ঠিক হচ্ছে না খাওয়া দাওয়া ঘুম আবার অনেক সময় ঘুম যদি কম হয়েছে পরের দিন পেটের ট্রাবল হতে পারে হ্যাঁ মানে খুব রাত করে খাওয়া হয়েছে আর ঘুম কম হয়েছে বিয়ে বাড়িতে জেনারেলি যেটা হয় সেটা পরের দিন হয়তো পেটের ট্রাবল চলে এলো মোশন হয়ে গেল এটা অনেক সময় হয় তো টাইমলি খেতে হবে স্পাইসি ফুড অ্যাভয়েড করতে হবে আর এটাও করে যদি না ঠিক না হয় সেক্ষেত্রে আমাদের ইউএসজি করে দেখতে হবে পেটের ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি আর লিভার ফাংশন টেস্ট আর প্যানক্রিয়াসের একটা ভ্যালু আছে অ্যামাইলেজ আর লাইপেজ এগুলো চেক করে দেখতে হবে মাঝে মধ্যে চোখে ঝাপসা বা মাথা যন্ত্রণা কেমন করে মাথা যন্ত্রণা হ্যাঁ প্রচুর পরিমাণে আর মাঝে মধ্যে চোখে ঝাপসা দেখা ও আচ্ছা মানে কপালের দিকে মাথা করে বেশি এই কপাল সাইডে আচ্ছা ঝাপসা দেখা সেক্ষেত্রে তাহলে তোমাকে একবার আই ওপিনিয়ন নিতে হবে মানে চোখের ডাক্তার অনেক সময় প্লাস পড়াশোনার সময় হয় না দূরের জিনিস ঝাপসা হয় পড়াশোনার সময় হয় ঝাপসা আর দূরেরটা মাঝে সাঝে কখনো মানে মানে দুটোতেই প্রবলেম আছে মানে নিয়ার ভিজন মানে পড়তে গিয়েও হচ্ছে আবার ডিস্টেন্স মানে দূরেরগুলোতেও হচ্ছে তাহলে তোমাকে ওই পাওয়ার একবার চেক করে নিতে হবে আর মানে দেখো সব কিছু হেড অফিস আমাদের মাথা ওখান থেকে তো সব নার্ভগুলো বেরিয়েছে এবার চোখে যদি চাপ পড়ে সেই আলটিমেট স্ট্রেস গিয়ে পৌঁছচ্ছে মাথাতে সেই জন্য মাথা ব্যথা হয় তার মানে চোখটা কারেকশন করলেই চশমা করলেই তোমার ঠিক হয়ে যাবে চশমা আছে চশমা দেখি নাও এবার পাওয়ারটা সেরকম হলে ওটা কারেকশন হলেই তোমার মাথা ব্যথা চলে যাবে এবার ধরো চশমার চোখের কোনো প্রবলেম এলো না সেক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা হতে পারে তোমার কি বেশি রোদে সমস্যা হয় না তাহলে আমার মনে হচ্ছে চোখের প্রবলেম থেকে হচ্ছে চোখে দেখি নেবে তাহলে ঠিক নেক্সট নেক্সট খিদায় থাকলে মাথা ঘুরে খাওয়া দাওয়া করবে এটা ট্রিটমেন্ট তুমিও জানো খাওয়া দাওয়া করতে কালকে আজকে সারাদিন মাথা ঘুরতেই থাকবে কারণ আজকে খেয়েছো
তবুও মাথা ঘুরছে আজকে, সেটা না পেট। এরকম হয়ে যায়। কালকে মধ্যে কোন খেয়ে খালি পেয়েছে। আজকে কথা বলছি না, কোনোদিন যদি কোথাও গেছি খেতে লেট হয়েছে সারাদিন মাথা ঘুরতে থাকবে আর রাতেও ঘাড়ে ব্যথা আছে, টাইমলি খাওয়া দাওয়া করবে। আর তুমি মানে বারবার যেহেতু হচ্ছে বলছো, মানে আজকে এফেক্ট থাকার কথা নয়, কালকেটা আজকে এফেক্ট হওয়ার কথা নয়। তুমি তাহলে হিমোগ্লোবিন করে দেবে, হিমোগ্লোবিন সুগার ঠিক আছে। এমনি টায়ার্ড লাগে, হ্যাঁ টিএসএইচটা করে নেবে, থাইরয়েড আছে। কিছু বলবে? বলো। বলে না, সময় নষ্ট করো না, এটা করবো সহ্য। জিভের ইনফেকশন, আমাদের মুখের ইনফেকশন যেগুলো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। এটা হচ্ছে মেনলি ভিটামিন বি কমপ্লেক্স যদি ঘাটতি হয় সেক্ষেত্রে হতে পারে। মানে শাকসবজি সবাই খাও, ঠিক আছে। অনেক সময় আমরা তো প্রপার অ্যামাউন্টে খাওয়া হয় না, আমরা কি ভেবে ভেবে খাই না, হয় না তো। গাজর কি রোজ খাওয়া হয় না তো। কিংবা শাকসবজি মানে পার্টিকুলার যেগুলোতে বি কমপ্লেক্স থাকে সেগুলো তো রোজ খাওয়া হচ্ছে না, তাই না। ভিটামিন বি কমপ্লেক্স যদি ঘাটতি হয় সেক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে ওই ভিটামিন বি কমপ্লেক্স যেগুলো মাল্টিভিটামিন থাকে সেগুলো খেলেই হবে। যেমন ধরো বিকোষুল, এটা সব জায়গায় পেয়ে যাবে, বিকোষুল কিংবা বি কমপ্লেক্স করলেই দিয়ে দেবে দোকানে। সেটা কয়েকদিন এক পাতা খেলে তারপর কমে যাবে। যদি বারবার হয় সেক্ষেত্রে তখন ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, কিছু টেস্ট করতে হবে। এমনি বি কমপ্লেক্সটা খেয়ে নিতে পারো, যে কোনো দোকান থেকে নিয়ে নিতে পারো। মোস্ট অফ দ্য টাইম মুখে যে ইনফেকশন হয় ওইটাই ওটা বি কমপ্লেক্স ঘাটতি থেকে হয়। অ্যাপথাস আলসার কিছু খেলে ঝাল লাগে, মানে হালকা একটু স্পাইসি হলে, তাই তো। ওটা তাহলে তুমি 1 মাস মতো কমপ্লিট করো, তাহলে প্রায় হয় তোমার মাঝে মধ্যে। তাহলে মাঝে মধ্যে যখন হয় তখন এক পাতা খেয়ে নেবে যখন, তাহলে ভিটামিন বি তাহলে ঘাটতি হচ্ছে তোমার। ভিটামিন বির মধ্যে তো অনেকগুলো আছে, কী কী আছে বলো তো। B1 থেকে শুরু করে B12 অবধি আছে, অনেকগুলো আছে না। ওগুলো যদি ঘাটতি হয় সেক্ষেত্রে হতে পারে। শাকসবজি প্রপার অ্যামাউন্টে যদি না খাওয়া হয় জিভা আর মুখে প্রস্তাবন পড়লে বি কমপ্লেক্স। হ্যাঁ হ্যাঁ, জিভা আর মুখে ফোসকা ওই ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি থেকেই হয়। এমনি কিছু অ্যাডিকশন কিছু নেই তো না, ঠিক আছে। স্মোকিং আর কিংবা টোবাকো থেকে হয় অনেক সময়। অনেকে এই পয়েন্টটা তো মিস হয়ে গেছে, অনেকের আবার অ্যাডিকশনে চলে যায় এই এজ গ্রুপে, কিন্তু স্মোকিং অ্যালকোহলে চলে যায়, কিংবা অনেক প্যাকেটের অনেক কিছু থাকে, হ্যাঁ সেলেঙ্গা থাকে, অনেক কিছু থাকে, কিছু থাকে না, আমাকে জানি না, ঠিক আছে। অনেকের পছন্দ হলো, ঠিক আছে। এবং অ্যাডিকশন এই টাইমে যদি অ্যাডিক্টেড হয়েছো, ছাড়ানো কিন্তু খুব মুশকিল। নিজে তোমরা যদি চাও সেটা তোমরা এখনই স্টপ করে দিতে পারো, কারণ অনেকে এই বয়স থেকে অ্যালকোহল শুরু করে কিন্তু, এবং সেটা লং টার্মে। আমার একটা চেনা পেশেন্ট মানে 30-35 বছর বয়সে ডেথ হয়ে গেল। সে মানে ওই কৈশোর থেকে শুরু করে, তোমাদের এজ গ্রুপ থেকে শুরু করে, সে 10-15 বছর ধরে ড্রিঙ্ক করেছে পুরো। তারপরে ড্রিঙ্ক করে লিভার ফেলিওর হয়ে গেল, মানে ভুবনেশ্বর গেল, এদিক ওদিক গেল, আর হলো না কিছু। আলটিমেট ডেথ। মানে একটা লিমিট অবধি তো ডাক্তারের হাত আছে, তাই না। প্রথমটা তো নিজেকে দেখতে হবে, নিজের ডাক্তার নিজে, তারপরে না হলে ডক্টর, তাই না। ডক্টর যখন পারবে না তখন কী হবে, ডেথ হবে, ভগবানের কাছে। এই হচ্ছে ব্যাপার। তো অ্যালকোহল, টোবাকো কিংবা স্মোকিং এই গ্রুপে কিন্তু খুব শুরু হয়ে যায়, সেগুলো তোমরা দূরে থাকবে সেগুলো থেকে। তারপরে যেমন ধরো আমাদের পাড়াতেই একটা দাদা রয়েছে, আমার থেকে 3-4 বছরের বড়, মানে স্মোকিং করতো ভীষণ, অ্যালকোহলও করতো, এবার গলায় ক্যান্সার হয়ে গেছে, বেশি বয়স না, ক্যান্সার হয়ে গেছে, এবার ট্রিটমেন্ট চলছে কলকাতায়, কিন্তু খুব অ্যাডভান্স স্টেজে ধরা পড়েছে। সেই জিভের তলায় ঘা হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা। তারপরে এবার মানে সার্ভাইভাল রেটটা কমে যায়। ক্যান্সার হয়ে গেলে কি মানে শুরুতে ধরা পড়ে গেলে একরকম, অ্যাডভান্স স্টেজে চলে গেলে তখন তো কিছু করার থাকে না আসলে। এগুলো থেকে দূরে থাকবে, খাওয়া দাওয়া করবে নর্মালি, হ্যাঁ। তো এগুলো না নিলেও চলে লাইফে, তাই না। নিজের হাতে আয়ুটা কেন কমাবে, জেনে শুনে। রোগ এলো সেটা তো আলাদা ব্যাপার, সেটা ট্রিটমেন্ট তো করতে হবে, কিন্তু এগুলো তো জেনে শুনে নিজের পায়ে নিজে কুকুর মারা গেল। বলো আর কি কিছু বলতে ব্রণ,
হ্যাঁ বয়ঃসন্ধিকালে ব্রণটা ভীষণ হয়, ঠিক আছে। তারপরে ধরো তোমাদের এজ গ্রুপ মোটামুটি 19 নাকি 19 21-22 হলে আস্তে আস্তে এটা কমে যায়, অতটাও বেশি না। আমার খুব বেশি ছিল, আমি যখন 9-10-এ পড়তাম খুব বেশি মাত্রা, আর ফোটাবে না এগুলো নজিয়ে বেড়ে যায় তখন। ওটা নিজে নিজে ঠিক হয়ে যাবে। স্ক্রাবার ইউজ করবে, সে বেসন ইউজ করতে পারো, ঠিক আছে। বেসন ভিজিয়ে নিয়ে ওটা মানে এটা বয়সের দিকে হরমোনাল চেঞ্জেস আছে তো সেই জন্য হয়। এবার সবারই হবে সেরকম ব্যাপার নয়, অনেকেরই হয়, এদের হয়নি যেমন সেটা নিয়ে মানে হীনবন্যতায় ভোগার কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে। দাগ ক্লিয়ার হয়েও যাবে পরবর্তীতে, কিন্তু ফোটালে দাগ রয়ে যাবে। হ্যাঁ বলো, কিছু বলবে? কিছু একটা মাথায় চলছে মনে হচ্ছে, বলো। কি হয়েছে এখন? জ্বরটা হয়েছিল রিসেন্টলি? হ্যাঁ জ্বর হলে এটা হয় অনেক সময়, হ্যাঁ এবার ঠিক হয়ে যাবে। একটা ভাইরাল ইনফেকশন হয়, এটা জ্বর কেটে গেছে, হ্যাঁ ঠিক হয়ে যাবে। নিজে থেকে মিটেও যায় ওটা, হ্যাঁ ওটা মানে একটা টাইপের ভাইরাল ইনফেকশন, খুব মানে ক্ষতিকারক নয় ভাইরাসটা, জ্বর হলে হয়। বলো আর কিছু। ম্যাডাম আমি এনএসএস ইউনিটের একজন, আমার মূলত এই খাওয়া দাওয়ার দায়িত্বে প্রায় থাকতে হয় আমি কলেজ ইভেন্টে। তো সেক্ষেত্রে শীতকালে স্টুডেন্টদেরকে কি ধরনের খাওয়ার আয়োজন করবো কম পয়সায়, কি করে স্টুডেন্টদের পেট ভর্তি করার জন্য কি, ধরুন আজকে বাঁধাকপি খাইয়েছে, তো বাঁধাকপির ক্ষেত্রে অনেকেরই আপত্তি, অনেকে কম করে খেলে বাঁধাকপি গ্যাস হয়। এখন সেক্ষেত্রে বাঁধাকপি বা ফুলকপিতে সেম আরও একটা পার্সেন্টেজে ফুলকপিতে গ্যাস। এখন বাঁধাকপি ফুলকপি সবচেয়ে শীতের অ্যাভেলেবল সবজি। এছাড়া কোন কোন সবজি আমি ঘরোয়া সবজি এবং খুব কম দামে অ্যাভেলেবল হবে অথচ স্টুডেন্টদের গ্যাসের সমস্যা হবে না, সেই নিয়ে যদি কিছু বলেন খাওয়া। মেনলি হচ্ছে স্যার মানে গ্যাসটা না ভ্যারি করে একজনের, অনেকে ডিম খেলে গ্যাস হয়, আরেকজনের এর হয়তো হচ্ছে না, ওর হয়তো বেগুনে অ্যালার্জি আছে, এর হয়তো অ্যালার্জি নেই, এরকম হতে পারে। স্যার পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে এটা অ্যাকচুয়ালি, কোন 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 খাবার থেকে গ্যাস হয়। এবার সবাই কিন্তু প্লিজ করার জন্য মানে মানে কি বলবো পাবেনই না সেরকম কিছু, মানে সবার পেট সুস্থ থাকবে, মানে কারো গ্যাস হবে না এরকম মানে সত্যি পা খুব চাপে। এমনিতে শাকসবজির মধ্যে মানে এই দুটো বাঁধাকপি ফুলকপি শীতকালেই বেশি পাওয়া যায়, গরমকালে তো ওগুলো টেস্ট ভালো হয় না, পাওয়া যাবে অতটা ভালো হয় না, কিন্তু এগুলো কিন্তু ভালো। এবার গ্যাস যদি হয়ে যাচ্ছে তাহলে এমনি ওই মটরশুঁটি পাওয়া যেতে পারে, মটরশুঁটিতে আশা করি খুব একটা প্রবলেম কিছু হবে না। ওটা তো খুব এক্সপেন্সিভ, সবাইকে এনএসএস করে এটা খাওয়ার শাক পাতা কিছু মানে ভাত রাইসের সাথে রাইসের সাথে যেটা কম যেটা কারণ সবথেকে ভালো আলু। মানে সব সবজিতে যদি হ্যাঁ যাদের সুগার আছে তাদের, কিন্তু যাদের সুগার নেই তারা কিন্তু ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেবে, মানে বডিতে সব কিছুর এন্ড প্রোডাক্টটা আসলে গ্লুকোজ। আলুতেও আছে, ভাতেও আছে, রুটিতেও আছে, সব রকম সবজি, সব খাবারের এন্ড প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ। এবার যাদের সুগার আছে তারাও কিন্তু যদি লিমিট অ্যামাউন্টে খায় সেক্ষেত্রে কিন্তু মানে সুগার বেড়ে যাওয়ার চান্স নেই, কিন্তু মিষ্টি জিনিসও বাড়ে কিন্তু সুগার আলু খেয়ে খুব একটা বাড়বে না, ঠিক আছে। এবার সবজিটা তো এবার কি কি পাওয়া যাচ্ছে বাজারে সেটা দেখে আর কি করতে হবে। শীতে তো শীতকাল মানে প্রচুর সবজি, স্যার বাজারে কি কি সবজি অ্যাভেলেবেল আছে এখন? মানে সমস্ত সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু একটা কমন এমন কিছু একটা যা মানে সবার ক্ষেত্রে একটা কার্যকর। পেঁপে পছন্দ, পেঁপে তো পেট ভালো রাখে। পেঁপে তো খাবেই না, পেঁপে খেয়ে স্বাদ নেই। না একটু করে চোখ করে বানালে হয়তো ভালো লাগবে।
ফুলকপি সত্যি খুব ভালো, কিন্তু গ্যাস হয় অনেক। পেঁপেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। বলে তুই একাই খা। পেঁপেটা সত্যি ভালো। আলু টমেটো তরকারি, হ্যাঁ ওটা অনেকে বলছে হ্যাঁ ভালো। আলু টমেটো আচ্ছা, নেক্সট কার প্রশ্ন আছে? তাহলে আমরাই প্রশ্ন করি। দেখো, আমরা আমার ব্যক্তিগত মানে একটা অসুবিধার কথা বলি, এটা সব ডাক্তার সম্পর্কে অভিযোগ নয়। ব্যাপারটা যে মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের এখানে কিংবা সর্বত্র যে জায়গাতে আমরা দেখেছি ডাক্তারবাবু মানে ডাক্তারদের সঙ্গে আমরা সময় কাটাই। তো ব্যাপারটা কি হয়, ডাক্তারবাবুরা যাওয়ার আগেই শুরু করে দেন লেখা, মানে আমি ঢুকছি, নেক্সট ঢোকা শুরু করলাম, বসিনি, ওখানে গিয়ে একটা মানে একটা যে কোনো রুমের মধ্যে গিয়ে আমাদেরই যদি এত অস্বস্তি হয়, মানে একটা নতুন জায়গাতে গেলে যে কোনো মানুষেরই অস্বস্তি হয়, ডাক্তারদের এটা বোঝাও উচিত। কিন্তু সমস্ত ডাক্তারদের ক্ষেত্রে কোয়ালিফাইড ডাক্তাররা অনেক বেশি, অনেক নমনীয় সেন্সিটিভ মানুষদের কাছেও গিয়ে দেখেছি যে তারা যখন বক্তৃতা দেন অসম্ভব সেন্সিটিভ বক্তৃতা, কিন্তু যখন উনি চেম্বারে যখন আমি যাচ্ছি তখন গিয়ে ওষুধ লেখা শুরু করে দেন। সেটা আমি নয়, আমার বন্ধুরা, আমার চারপাশের পরিবেশের সবাই ডাক্তারদের সম্পর্কে সব অভিযোগ। আমি সব অভিযোগ মানি না, ভালো ডাক্তার বাবুরা আছেন, আপনার মতো ভালো ম্যাডামও আছেন। তো সেক্ষেত্রে আমাদের একটা কাজ কি, যে এই সময়টুকু পেয়েছি আমরা এই সময়টুকুকে আমরা এইভাবে কাজে লেগেছি। তো আমার প্রশ্নটাই যাই, এটাই আমার অভিযোগ গেল, মানে আমরা গিয়ে কোথাও গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে শুরু হয়ে গেল, আমার প্রকৃত সমস্যাটার কথা শোনা হলো না। এখন এই প্রশ্নটা আমার অনেক জায়গায় গিয়ে ডাক্তারবাবুকে পড়ে যে ঘুম, আমাদের এত ব্যস্ত বিজি টাইম থাকে, রাত জেগে অনেক সময় কাজ করতে হয় কলেজের চাপটাতে, কতটা কম ঘুমলে আমাদের চলে, মানে ঘুমের সবচেয়ে মিনিমাম টাইম কত, সেটা হলে সুস্থ থাকতে পারবো, বেঁচে থাকতে পারবো, মানে মেন্টাল ডিসঅর্ডার অন্তত হবে না। মেনলি স্যার 6 ঘন্টা মিনিমাম ঘুমাতেই হবে। এবার 6 ঘন্টা ঘুমিয়ে যদি আপনি ওই যে এভারেজ 7 থেকে 9 ঘন্টা, এবার বড় মানুষরা এতটা ঘুমাতে পারবে না একটা, তাই না? মানে বিভিন্ন রকম কাজ থাকে, তো অ্যাটলিস্ট 6 ঘন্টা, 6 ঘন্টাও যদি না হয় স্যার 5 ঘন্টা, মানে 5 ঘন্টা ঘুমিয়ে আপনি যদি মানে পরের দিন যদি একটু ফ্রেশ নিজেকে মনে করছেন তাহলে ঠিক আছে, 5 ঘন্টা চলবে। কিন্তু তার নিচে বলে অনেকে আমরা মানে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিংবা গুগলে সার্চ করলে পাওয়া যাবে যে মিনিমাম 4 ঘন্টা ঘুমিয়েও কিন্তু মানুষ আছে। হ্যাঁ, 4 ঘন্টাতেও কিছু অসুবিধা হয় না। তো ওনার বডি সিস্টেম ওভাবেই অ্যাবজর্ব করে নিয়েছে, ব্যাপারটা সিস্টেমটা ওভাবে নিয়ে নিয়েছে যে এই ঘুমালেও ঠিক আছে, পরের দিন কোনো প্রবলেম হবে না, ওনার ব্রেন অ্যাক্টিভিটি ঠিক থাকবে না। আমার যেমন আমার 7 ঘন্টা ঘুমালে ঠিক লাগে, কম হয়ে গেলে আমার পরের দিন এনার্জি কমে যায়, ভুল হয়ে যায় অনেক কিছু। হ্যাঁ, মানে ধরুন আমাকে আরেকবার রিপিট করতে হলো অনেক কিছু, এইসব ব্যাপার অনেক কিছু হয়ে যেতে পারে মনে হয়। তো মানে কিংবা ব্রেনটা একটু স্লোলি কাজ করছে, ওরকম হয়। তো আমার অ্যাপ্রক্স 7 ঘন্টা লাগে, 7 থেকে 9 ঘন্টা ওই ডিউরেশনে আমি আছি। এবার 6 ঘন্টাতেও চলে যায়, কিন্তু যদি আপনি পরের দিন আপনাকে ফ্রেশ লাগে নিজেকে, এইটা স্যার। আপনার কত ঘন্টা ঘুম হয় স্যার? আমার 5 5 পরের দিন আপনার ফ্রেশ লাগে? সব দিন 5 হয় না, কোনো দিন 4-এরও নেমে নিয়ে আসে। এই বাবা, অনেকটা কম তো। তো সেক্ষেত্রে স্যার অ্যাক্টিভিটির জন্য আমার মনে হয় মানে পরের দিন মানে ফুল মানে কি বলবো পুরো উদ্যমে যেটা মানে কাজ করার জন্য ঠিকঠাক অ্যামাউন্ট না সেটা তো থাকে না, পরের দিন এনার্জিটা কমে যায়, এনার্জি কমে ওইটাই স্যার। এবং ভুলভাল হতে থাকে, ওইটাই স্যার। মানে আপনি ঘুমান ঠিক করে, কিন্তু কাজগুলো তাহলে পরের দিন আপনার স্পিডে হবে, মানে ব্রেন অ্যাক্টিভ থাকলে আপনার কাজের স্পিডও বাড়বে, নাহলে ব্রেন ইনঅ্যাক্টিভ কিংবা একটু স্লো হয়ে গেলে পরের দিন কাজ করতে আপনার আস্তে আস্তে হবে, ব্রেনটা আপনার হয়তো একটা পয়েন্ট আপনার মিস হয়ে গেল, এরকম হতে পারে, পরে মনে পড়লো তখন অ্যাড করলেন অনেক সময়। বিষয়টা হচ্ছে কি ঘুমের ডিউরেশনটা আমরা ঘুমই সাধারণত রাতে,
হ্যাঁ। রাতের যে টাইমটা ঘুমোই সেই টাইমটার পরের দিন যদি আমি ঘুমের টাইমের আগে ঘুমিয়ে পড়ি তাহলে তো কিছুতেই ঘুম আসছে না। ও আচ্ছা সেক্ষেত্রে তো ঘুমের টাইমটা কোনো মতে অন্য জায়গায় যে ওকে স্কিপ করে গিয়ে ওইখানে গিয়ে জুড়ে দেবো 1.5 ঘন্টা, সেখানে 1.5 ঘন্টা জুড়ে দেবো, সেটা তো হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, মানে ঘুমটা একটু বাড়াবো, 7 আপনার মতো না হলে 6টা করবো কিভাবে? রাতে স্যার কখন ঘুমাতে যান এমনিতে? রাত্রে ওই যে ওই 4-5 না ঘুমাতে যান কখন স্যার? ঘুমোতে 11:30 সাড়ে ওঠেন স্যার কখন? উঠি 5:30 6টা। 5:30 6টার পরে মানে ওই আলো পড়বে, একটু এদিকে ওই আলো পড়বে, যেই দিক দিয়ে বাতাস একটু রাখতে হয় রাতের বেলা বাড়িতে, ওই দিক থেকে আলো পড়ে ঘুমবে। 9:30 যদি একটু 11টা করে যায়, 10:30টায় আপনি সব গুছিয়ে শুয়ে পড়লেন, হয়তো মানে 11টা কিছুদিন ঘুম আসে না। মানে ট্রাই করেছেন? হ্যাঁ ট্রাই করছি। খুব আচ্ছা। 11:30 থেকে 5:30 তাই 6 ঘন্টা তো স্যার হয়ে যাচ্ছে। এবার এটাই 6 ঘন্টা যদি ফ্রেশ লাগে ঠিক আছে, নাহলে স্যার কয়েকদিনের জন্য মানে একটু স্লিপিং পিল খেতে পারেন, কয়েকদিনের জন্য, জাস্ট 10 দিন মতো। শর্ট কোর্সে খেলে অসুবিধা কিছু নেই। এখন তো এখন অনেক রকমের ওষুধ বেরিয়েছে, মেলাটোনিন বলে একটা ওষুধ হয়, তাই সেটা হরমোনাল ট্যাবলেট, কিন্তু মানে স্লিপ সাইকেলটাকে রেগুলারাইজ করার জন্য। সেটা আপনি মানে অ্যাডিকশন কিছু হয়ে যাবে না। হ্যাঁ, সেটা শর্ট কোর্সে নিলেন, 10 দিন মতো নিলেন, 10 থেকে 20 দিন নেওয়াই যায়। তারপরে আপনার স্লিপ সাইকেল ঠিক হয়ে গেলে তখন আপনি ওইভাবে চললে অসুবিধা কিছু হবে না, যে ওই টাইমে আসলে আপনার মানে বসে থাকারও জোর থাকবে না, এমন হয়ে যাবে। মানে ঠিকঠাক স্লিপ সাইকেল মেনটেন করলে অনেক সময় ধরো একদিন 11 রকম ঘুমের টাইমিং হয়, সেক্ষেত্রে আপনার গণ্ডগোল হতে পারে। ম্যাডাম আমার 3.5 থেকে 4 ঘন্টা ঘুম হয়, এর বেশি আমার ঘুম হয় না। কি এত কম? ঠিক বলে স্যার। পরের দিন ঠিকঠাক এনার্জি লাগে? হ্যাঁ লাগে। হ্যাঁ। তার মানে তো এই যে একটা ইকুয়াল আমরা এখানে পেয়ে যাই। 4 ঘন্টা কম। আমার ওই মাঝে মধ্যে মেজাজ একটু খিটখিটে হয়ে যায়। এটা একটা কিন্তু লক্ষণ, যে মানে অনিদ্রার লক্ষণ আর কি। অনিদ্রার এফেক্ট বলা যায় লক্ষণটা। একদিন কি দুদিন এরকম হয়, বাকি আমি ঘুমোতে চাইলেও 3.5 থেকে 4 ঘন্টা বেশি আমি ঘুমোতে পারি না। রাতের দিকে কি ফোন দেখা হয় বেশি? না আমি ফোন নিয়ে করি না। আচ্ছা আচ্ছা, তাহলে তো এমনি কোনো অসুবিধা হয় না, এমনি মনে যায় যে মাঝে মধ্যে গন্ডগোলটা হয়। একবার আপনি রুটিন ওই থাইরয়েডের টেস্টটা করে নিতে পারেন। থাইরয়েড আর ভিটামিন ডি রোদ পায় তো ঠিকঠাক, থাইরয়েডের টেস্টটা করে নিতে পারেন, থাইরয়েড আর সুগারটা। ওইটা যদি গন্ডগোল থাকে অনেক সময় ইরিটেবিলিটি, এই যে মেজাজ খিচড়ে যাওয়া, এগুলো হতে পারে। কিন্তু যদি আপনার এনার্জি ঠিক লাগে তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমার এমনিতে কোনো প্রবলেম হয় না, ওই একদিন মেজাজ একটু খিটখিটে থাকে, এটাই যা প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এমনি অর্গানিক কোনো প্রবলেম কিছু হচ্ছে না আপনার। এমনি যদি মানে একবার জাস্ট চেক করে নিতে পারেন এগুলো আর কি। এমনিতে ম্যাডাম আমি শুয়ে যায় ও আচ্ছা আচ্ছা, নাহলে এখন যেমন হয় স্ক্রিন টাইমের জন্য ঘুম আসতে চায় না, ফোনটা অনেক কিছু রিলস এরকম করে করে দেখতে দেখতে ঘুম আর আসছে। ফোন ইউজ করি না। ওটা একটা, হ্যাঁ ওটা তাহলে মাইনাস ঠিকই আছে, ওটা একবার চেক করে রাখছি। আমাদের লাইফস্টাইল খুবই সিলেক্টিভ, মানে বসে কাজ মুভমেন্ট খুবই কমে গেছে। তো আমাদের আশেপাশে যারা কলিগরা আছে ওরা কি ডায়াবেটিক হয়েছে, আস্তে আস্তে সবাই শুরু করছে স্টুডিও চাই কি খাওয়াচ্ছে এরকম একটা বলছে। তো আমি টেস্ট করাইনি বলছি, কিন্তু মেবি একটা টেস্ট করাতে হবে, জানি না সুগার লেভেল কত আছে। তবে বলা হয় যে ব্রেকফাস্টটা মানে একটু ভালো নিতে হয়, মানে ব্রেকফাস্ট এমন নিতে হয় যেখানে মানে আমাদের সুগার স্পাইকটা হয়ে যায়। তো ব্রেকফাস্ট মানে এই উইন্টার সিজনের জন্য কিরকম ব্রেকফাস্ট নিলে ভালো হয় আমাদের, যাতে সুগার স্পাইক না হয় বা সুগার স্পাইকের সমস্যা না হয়। মিষ্টি জিনিসটা অ্যাভয়েড করবেন। মিষ্টি মানে সুগারি টাইপের যে কোনো কিছু, অনেকে চিনি মানে চায়ে বেশি চিনি দিচ্ছে, কিংবা দুধের সাথে চিনিটা বেশি করছে। হ্যাঁ চা খেতে পারেন, মানে চিনিটা কম, মানে চিনির উপর অনেক কিছু আর কি প্রবলেম চলে আসে। এবার মিষ্টি জিনিস বাদ দিয়ে অনেক কিছু আছে আমাদের ব্রেকফাস্টে, অনেক কিছুই না যায়, ভাত থেকে শুরু করে রুটি মুড়ি চিড়ে সবই খেতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনার সুগারটা একবার দেখে নেবেন, বছরে একবার চেক করা দরকার।
তুমি খালি পেটে স্যারের বয়স কত হলো? আমার 35 35 তাহলে অ্যাবাভ 30 হলে তো অবশ্যই চেক করা দরকার। খালি পেটে ফ্রুটস গুলো খাও, অ্যাপল বানানা, অ্যাপল কলা এগুলো খাও। ফাস্টিং একটা করে নেবেন আর পিপি মানে ভাত খাওয়া 2 ঘন্টা বাদে, পিপিটা 2 ঘন্টা বাদে। অনেক সময় ফাস্টিংটা রিপোর্ট নরমাল থাকে কিন্তু পিপি রিপোর্টটা বেশি হতে থাকে। পিপিটা যদি বেশি থাকে সেক্ষেত্রে আবার 200 ওধারে চলে গেলে তখন মানে ওষুধের ব্যবস্থা হতে হবে। 200 এধারে থাকলে একটু লাইফস্টাইল মডিফিকেশন করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা মাস্ট কিন্তু আপনি মানে কলেজে আসছেন সেক্ষেত্রে মানে আলাদা করে তো বডিতে অ্যাক্টিভিটি হচ্ছে না, পাটা চলছে, ওভারঅল বডি ঠিকঠাক হচ্ছে। এখন ম্যাডাম ওইটাই ব্যাপার হচ্ছে মানে আমাদেরকে আমরা সবাই যাচ্ছি গিয়ে প্রচুর প্রিপারেশন নিচ্ছি যে এ করবো হাঁটবো, হাঁটা আমরা শুরুও করেছিলাম অনেকজন বন্ধু মিলে এখানে অনেকে হাঁটা শুরু করেছি, হাঁটা থেমে গেল, প্রত্যেকেরই একটা করে প্রবলেম চলে গেল, কারণ কোমরে, কারণ পায়ে, কারণ হাঁটুতে, এরকম মধ্যে হতে ওষুধ মানে অনেক স্পিডে হেঁটেছেন স্যার, মানে অনেক স্পিডে শুরু থেকে স্পিড করার দরকার নেই, আস্তে আস্তে লেভেলটা বাড়াবেন। মানে একদিনে অনেক বেশি হাঁটা হয়ে যাবে। ওটা শুরু করেছিলাম খুব গতি করে গিয়েছিল, অনেক কিছু হচ্ছিল, তারপরে আবার থেমে গেছে, সবাই থামিয়ে দিয়েছি মানে কারো না কারো সমস্যা হয়েই যাবে মানে আপনার কিছু হয়নি তো স্যার? আমি বন্ধু পেতাম না, মানে যাদের সঙ্গে আচ্ছা, বাড়িতে করে নেব। problem। বন্ধু যদি না পাওয়া যায় তবে একলা চলো রে, ঘরেই করে নেবেন স্যার। তাহলে গোটটা বেশি খাওয়া ভালো, হ্যাঁ, গোটটা বেশি কার্বোহাইড্রেট বেশি আছে, ভাত হাতে বেশি হাতে বেশি হ্যাঁ, রুটিতে একটু কম মানে আলটিমেটলি গ্লুকোজে যাবে সব কিছু, কিন্তু রুটি খেলে মোটামুটি কন্ট্রোলে থাকবে। আচ্ছা খালি পেটে ফ্রুটস খাও, খালি পেটে ফ্রুটস খেলে মানে না, খালি পেটে খেলে কিন্তু অ্যাসিড কিছু খেয়ে তারপরে খেলে হয়। মানে যেমন ধরুন অনেকগুলো ফ্রুটসের মধ্যে অ্যাসিডই আছে, সেগুলো আপেলের মধ্যে তো HCl আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পাকস্থলীতে দুটো মিলিয়ে তাহলে অ্যাসিডিটিটা বাড়িয়ে দিতে পারে। তাহলে কিছু খাবার খেয়ে আগের HClটা তাহলে একটু ডাইলিউট হয়ে যাবে, তারপরে এটা করুন, ঠিক আছে? সকালে খালি পেটে মুড়ি খেলাম, তারপরে ফ্রুট খেলাম। হ্যাঁ সেটা ঠিক আছে। নার্ভের অনেকগুলো প্রবলেম হয়, কোন প্রবলেমটা বলছো? মানে কেমন টাইপের বলো? যেমন হাত নাড়াতে পারে না একটা সময়, হাতের সমস্যা মানে এইভাবে বয়স্ক না বেশি বয়স না, করতে 30? আচ্ছা, মানে হাত কি একেবারেই না মানে হয় ডাক্তার দিনে নিলে ঠিক হয়ে যায়, তারপর আবার যদি মাঝে মধ্যে প্রবলেম হয় এবার মানে হয়তো তোমার হাত বেঁকিয়েছে এরকম হয়েই রয়ে যাবে। যদি ওষুধ খাই ঠিক হয় তো ওটার জন্য কি কোনো ঘরোয়া মানে নিজের শরীরে কোনো না, তাহলে দেখতে হবে কি কি হয়েছে। সোডিয়াম পটাশিয়াম বলে ব্লাডের কিছু কিছু উপাদান আছে, সেগুলো কমে গেলেও অনেক সময় এটা হতে পারে, ওগুলো টেস্ট করে দেখতে হবে। তাহলে মানে ডাক্তারকে মানে ডাক্তারের পেশেন্ট ফেস টু ফেস হতে হবে। তুমি তো মিডিয়েটর হয়ে গেছো এখানে মাঝখানে, তাই না? মানে অনেকগুলো পয়েন্ট হয়তো তুমি মিস করবে, সেগুলো হয়তো বলা হচ্ছে না। ডাইরেক্ট পেশেন্টের সাথে ডক্টরের দেখা হলে ভালো হয়। নাকের অনেক রকমের প্রবলেম হয় আসে। একতলায়? জ্বালা ভাব তো একটু বয়স্ক পেশেন্ট হলে বয়স্ক পেশেন্ট হলে সুগার হওয়ার হাই চান্স। কি আছে? সুগার চেক হয়েছে? নর্মাল আছে? নর্মাল আছে। আমরা সব নিউরোপ্যাথি হয়ে যায়, সেক্ষেত্রে নার্ভের ওষুধ তাহলে খেতে হবে। মাল্টিভিটামিন, নার্ভের ভিটামিন যেগুলো হয় সেগুলো খেয়ে দেখতে হবে। আমরা ফ্রিতে বড় একজন এমডিকে পেলে আমাদের যা হয়, যত রকমের প্রশ্ন আছে সবই সেরে নিতে পারি ফ্রিতে, কিন্তু আমাদের হাতে আর সময় নেই। ম্যাডামের সময় থেকে আমরা প্রায় আরও 10 মিনিট সময় অতিক্রান্ত হয়ে গেছি। এইবারে আমি থামতে বলবো আমাদের সবাইকে, থেমে দিয়ে একটা ফটো সেশন হবে, আমাদের সবাই একসঙ্গে থাকবো, ম্যাডামের সাথে একটা ফটো তোলার একটা সুযোগ পাবো একই ফ্রেমে, অন্তত ম্যাডামের সঙ্গে ফ্রেম শেয়ার করাটা এটা আমাদের একটা বিরাট একটা স্মৃতি হয়ে থাকবে। আমরা সবাই লাইন সারিবদ্ধভাবে গিয়ে ওইখানে গিয়ে দাঁড়াবো, সামনেটায় সবাই।
আজকের শেষ করছি। তোমরা যে 3জন 4জন রান্নার দায়িত্বে ছিলে, সেই 5জন রান্নার দায়িত্বে ছিল, 5জন একটু গিয়ে ওখানে তোমাদের অজিতটাকে সহযোগিতা করবে, ঠিক আছে? যে 5জন গিয়েছিল, কালকে আবার নতুন করে 5জন নির্বাচিত হবে, সেই 5জন কিছু